নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আজকে তৈরি করেছি পালং শাকের ঘন্ট। তো এই রেসিপিটি খেতে কি বলবো, দুর্দান্তই মানে সুস্বাদু হয়েছিল। এই রেসিপি যদি আপনারা একবার খান তাহলে কিন্তু পালং শাকের আর অন্য রেসিপি ভুলে যাবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি তৈরি হয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কয়েক মুঠি পালং শাক নিয়েছি, আর পালং শাকগুলোকে এখন ভালো করে সুন্দর করে কেটে নেব। আর এখানে যে বেগুন, একটা নতুন টাটকা বেগুন আর নতুন আলু নিয়েছি। এই নতুন আলু আর নতুন বেগুন দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো বলবো প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করা খুবই জরুরি, যদি এরকম সুস্বাদু রেসিপি আপনারা তৈরি করে নিতে চান। তো দেখুন, এখানে পালং শাকগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, আলুগুলো কিন্তু একইভাবে বরফি করে কেটে নিয়েছি, আর বেগুনগুলো কিন্তু ঠিক একইভাবে বরফি করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি কিন্তু পালং শাকটাকে একটুখানি মেখে নেব, যাতে করে পালং শাকের মধ্যে যে জলটা আছে সেই জলটা কিন্তু বেরিয়ে যায়। কারণ পালং শাকের মধ্যে কিন্তু শাক ভাজতে গেলে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসে, কিন্তু এভাবে যদি সামান্য একটু লবণ দিয়ে আপনারা মেখে নিতে পারেন তাহলে পালং শাকের মধ্যে যে জলটা সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী প্রসেস এখানে অবলম্বন করা হয়েছে। তো দেখুন, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। আর এই সাদা তেল দিয়ে কিন্তু আমি প্রথমে বেগুনটা ভালো করে ভেজে নেব। তো বেগুনগুলোকে কিন্তু আমি বরফি করে কেটে নিয়েছি, যাতে করে খুব সুন্দরভাবে রেসিপিটি তৈরি হয়ে যায় আর দেখতেও খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু বেগুনগুলো দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু লবণ হলুদ আমি মেখে রেখেছিলাম। আর এটা এখন আমি একটুখানি নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে ঢেকে দেবো। তো এই সামান্য তেলের মধ্যে কিন্তু বেগুনগুলো একটুখানি সিদ্ধ হয়ে যাবে, আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজাও হয়ে যাবে। বেশি করে তেলের কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখুন, এখানে ঢাকনা খুলে আমি চলে এসেছি। তো এখন আমি বেগুনগুলোকে নামিয়ে নেব, আর এই কড়াইটা কিন্তু ভালো করে আবার ধুয়ে নিতে হবে, যাতে করে রেসিপিটি দেখতে ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু বেগুনগুলো নামিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তো তেল একটু বেশি করে দিতে হবে, কারণ আলুগুলোকে কিন্তু এখানে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, এখানে আমি কড়াইয়ের মধ্যে পাকা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি, ভালো করে একটুখানি সাঁতলে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন কয়েকটা শুকনো লঙ্কা, এতে করে ঘ্রাণটা খুব সুন্দর আসবে। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। তো এখানে বন্ধুরা 3টে আলু কিন্তু আমি কেটে নিয়েছি। তো আপনারা শাক যতটা নেবেন সেই আন্দাজ মতোই কিন্তু নেবেন। এখানে 5 আটি শাক ছিল, পালং শাক, সেই জন্য কিন্তু আমি এখানে 3টে আলু নিয়েছি মিডিয়াম সাইজের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে কিন্তু আলুগুলো আবার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। পুরোপুরি কিন্তু আলুগুলো এখনও সেদ্ধ হয়নি, কিন্তু উপরটা ভাজা হয়ে গেছে, ভেতরটা কিন্তু এখনও একটু একটু শক্ত আছে। তো এখন আমি মশলাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিলে কিন্তু বাকি আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে 2 চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো, আর এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। আর এখানে মশলার বাটিতে সামান্য একটু জল নিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, যাতে করে আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন যে এই পালং শাকগুলো আছে, আমি যে লবণটা মেখে নিয়েছিলাম সেখানে কিন্তু লবণ থেকে মানে অনেকটাই জল বেরিয়েছিল পালং শাক থেকে লবণের জন্য, সেটা জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি। আর ফেলে দেওয়ার পর কিন্তু দেখুন, এখানে আমি চিপে নিচ্ছি, একটুকু কিন্তু জল এখানে নেই। তো নিচে কিন্তু জল জমে গেছে আরও, তো সেটা যেহেতু পুরোপুরি কিন্তু আমি ফেলতে পারিনি, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন, এভাবে উপর কিন্তু আমি এমনিতেই দিয়ে দিচ্ছি, কারণ এখানে উপরের কিন্তু কোনো জল কিন্তু এখানে নেই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পালং শাকটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, কারণ জল থাকলে কিন্তু একদম বেশি গলে যাবে, তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও অতটা ভালো লাগবে না। তো অবশ্যই চেষ্টা করবেন জলটাকে এভাবে চিপে বের করে নিতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরোপুরি কিন্তু আমি এখানে চিপে দিয়ে দিয়েছি। এখন কিন্তু পালং শাকের মধ্যে অতটাও জল কিন্তু নেই, আর জলটা কিন্তু অতটাও বেরোবে না। তো এখনই অবশ্যই লবণ দেবেন না, কারণ লবণ দিলে কিন্তু অতিরিক্ত মাত্রায় আরও জল বেরিয়ে আসবে। তো অবশ্যই চেষ্টা করবেন লবণটা কিন্তু একটু দেরিতে দিতে। তো দেখতেই পেলেন অনেকটাই কিন্তু জল কিন্তু চিপে নেওয়ার পর বেরিয়েছিল। তো বন্ধুরা, এখন আমি কিন্তু এটাকে ঢেকে ঢেকে রান্না করছি। তো ঢেকে দেওয়াটা আমি কিন্তু স্কিপ করে দিয়েছি, কারণ ঢেকেটা মানে দেখায়নি। তো 2 মিনিটের মতো করে আমি কিন্তু ঢেকে দিয়ে রান্না করেছি। আর বেশিক্ষণ কিন্তু ঢেকে রাখা যাবে না, যেহেতু এখানে মশলাটা দেওয়া হয়ে গেছে। বেশিক্ষণ ঢেকে রাখলে কিন্তু এটা লেগে যাবে। তো 2 মিনিটের মতো হালকা ঢেকে দিয়ে আমি কিন্তু রান্না করেছি। তো দেখুন, এখানে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর শাকগুলো কিন্তু ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ ধনেপাতা। তো ধনেপাতাগুলোকেও কিন্তু এভাবে কুচি করে কেটে নিয়েছিলাম।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি শাকটা আমার আর মানে রান্না হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে মানে বেগুনগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু বেগুনগুলোকে ঢেকে দিয়ে সিদ্ধ করে মানে রান্না করেছি, ভেজে নিয়েছিলাম, যার জন্য কিন্তু এখানে পুরোপুরি বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু বেশি এটাকে মানে নাড়াচাড়া করা যাবে না, আলতো করে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে গোটা অবস্থাতে বেগুনগুলো থেকে যায় আর দেখতেও সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু বেগুনগুলো দেওয়ার পর আমি 1 মিনিটের মতো ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম, কারণ বেগুনগুলো যেহেতু অলরেডি ভাজা হয়েই গিয়েছিল, তাই কিন্তু এখন আর বেশি করে ভাজার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু কোনো রকমের জল দেওয়া চলবে না। তো বন্ধুরা দেখুন এখানে প্রত্যেকটা উপকরণ কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন এখানে দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এই শাকটা কিন্তু খেতেও ভীষণই মজাদার হয়েছে। তো এটা কিন্তু নিরামিষের দিন অবশ্যই আপনারা বানাতে ভুলবেন না। অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা মানে আমিষভাবে খেতে চান তারা কিন্তু চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন। তো পেঁয়াজ দিলেও কিন্তু একটা আলাদা স্বাদ এর মধ্যে এসে যাবে, বেড়ে যাবে। তো যারা ভাবে খেতে চান তারা আমিষভাবেও খেতে পারবেন, আর যারা নিরামিষভাবে খেতে চান তারা নিরামিষভাবেও খেতে পারবেন। দুটোই কিন্তু খুবই সুস্বাদু হবে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, আর অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না, যাতে করে আমি বুঝতে পারি। আর একটি লাইক দিতেও ভুলবেন না। আর নতুন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।